ও কখনো পদ্মকে নিজের জন্য কল্পনা করেনি, না নিজের জন্য বড় করেছে, ওটা ভিন্ন কথা। পদ্ম ছাড়া ওর জীবন কেবল মরুভূমির ধূসর পথের মতোই ফাঁকা ফাঁকা। পদ্ম ছাড়াও আর কারোর কথা সে ভাবে না, কিন্তু তাই বলে ওর মনে পদ্মর জন্য কখনো খারাপ কোনো মনোভাব জন্ম হয়নি। মায়ের এমন চিন্তাভাবনায় রাগ হলো, অভিমানের পাহাড় ধসে পড়লো যেন। বিষাদে বুকটা ভরে উঠল এর। আর কেউ বা না জানুক, মা তো জানে সত্যি কি। তাহলে ওর আর পদ সম্পর্ক নিয়ে এত কেন ভয় মায়ের মনে? মুখে কিছু বলল না, কেবল মুদিত নয়নি মৃদু হাসলো মাহাত। এই মুহূর্তে হাসি ছাড়া আর কিছুই আসলো না ওর মনে। চাবিতার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, তুমি জানো মা, পদ্ম আমার কাছে ঠিক কি, কতটা গুরুত্ব আমার জীবনে ওর। আমার হাতেই তো ওর শিশু ও কৈশোর জীবন কেটেছে। কোথায় তখন তো কখনো বলনি পদ্মর থেকে দূরে থাক মাহাত, না হলে একদিন তুই ওর জীবনের পথে বাধা হয়ে দাঁড়াবি। ওর কষ্টের কারণ আমি নিজেকে কল্পনায় ভাবতে পারি না। তাছাড়া ও তো ঠিকঠাক মতো নিজেকে সামলাতেও পারে না এখনো। এতটুকু বলে মাহাত দম ছাড়ে। এখনো ওকে লোকমা তুলে আমার খাইয়ে দিতে হয়। বকা না দিলে পড়তে বসতে চায় না, ঘুমানোর সময়ও কত বাহানা। শুধু শারীরিকভাবেই বেড়ে উঠেছে আমার পদ্ম, কিন্তু বাচ্চা মতো এখনও ওর মাঝে ভর্তি। আমাকে ছাড়াও নিজেকে ঠিকঠাকভাবে সামলাতে পারে না। কয়েকদিন আগে মাত্রই তো বয়ঃসন্ধিতে পা দিয়েছে, আর এই নাজুক বয়সে ওর আমাকে ভীষণ প্রয়োজন। যদি কোনো ভুলচুক করে বসে মেয়েটা, এই ভয়ে আমি তটস্থ থাকি। তাই তো ওকে সর্বদা চোখে চোখে রাখতে হয়। তবুও তুমি চাও ওর কাছ থেকে এখন দূরে থাকতে, তাহলে তাই হবে। তবে ওর প্রতি আমার দায়িত্বের অবহেলা এক চুলো হাঁটবে না। সেদিনের পর থেকে মাহাত কিছুটা খিচেই চলে পদ্মর কাছ থেকে। আগের মতো আর পদ্মের আগ পিছে ঘুরে বেড়ায় না। নিজেকে এক অদৃষ্ট খোলসে আটকে রেখেছে। তা পদ্মর ভালোর জন্য। ওর জন্য কেউ পদ্মর দিকে আঙুল তুলে কথা বলবে বা খারাপ কিছু বলবে, ও একদমই সইতে পারবে না। তার চেয়ে কিছুটা দূরত্বই শ্রেয়। আজ আর উঠল না মাহাত। নিজের বেখেয়াল অনুভূতি আলোগুলোকে আলগোছে আটকে নিল ওর মনের মধ্যেই। বুকের উপরে হাত রেখে চোখ বুঝে পড়ে রইল বিছানায়। হঠাৎ রুমের দরজা খুলে কেউ বিড়াল পায়ে প্রবেশ করে। বুঝতে পারে মাহাত দুই চোখ খিচে বন্ধ করে ঘুমে ধরার অভিনয়ে তৎপর হয়। কারণ অন্তর্গত ব্যক্তিটির সম্পর্কে ওর পূর্ব ধারণা আছে। ওই মানুষটা থেকে দূরে থাকতে চাইলেও মানুষটা যে ওকে যন্ত্রতন্ত্র মায়ার বাঁধনে আটকে ফেলতে সদা প্রস্তুত, সেটাও কাকে বোঝাবে? কত ঝাঁজ, কতবার ধমক, এমনকি মারও দিয়েছে, তবুও মুখ গুছিয়ে পড়ে থাকতো ওর কাছে। আগে এই মানুষটা ওর কাছে বসেই কান্না করতো, আশেপাশে ঘুরতো যতক্ষণ না মাহাত কোলে তুলে আদর করত। এত বছর পরও আচরণ আর স্বভাবের এদিক ওদিক পরিবর্তন হয়নি। শুধু পার্থক্য, আগে মাহাত কোলে তুলে নিত, এখন পদ্ম নিজেই সুযোগ পেলে কোলে বসে পড়ে। কেবল কেবল কি মাহাত? পদ্ম নিজেও তো মাহাত ছাড়া কিছুই বোঝে না। পদ্ম সারা দুনিয়ায় যে মাহাতকে ঘিরে। রুমে প্রবেশ করে নিঃশব্দে মাহাদের পাশ ঘেঁষে বসে আগন্তুকটি। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট উল্টে বলে, এত ভেলকি বাজি করতে হবে না, আমি জানি তুমি জেগে আছো। মাহাদার নিজেকে মিথ্যের অভিনয়ে ঘেরাওয়াত করে আটকে রাখতে পারল না। শান্ত কণ্ঠে পদ্মের কাছে জানতে চাইল, এত রাতে এখানে আসার কারণ কি? তুমি কি রাগ করেছো আমার উপর মাহাত ভাই? আহত স্বরে বলল পদ্ম, যেন কত কষ্ট এই ছোট্ট মেয়েটার মনে। মাহাত শুনল, মিথ্যে নয়, কিছুটা হলেও চমকালো পদ্মর অভিযোগে। এ কথা কেন বলছে মেয়েটা? কিছু কি আন্দাজ করতে পেরেছে? চোখ বুঝে থেকে জিজ্ঞেস করলো মাহাত। আমার মনে হলো তাই। সত্যি তুমি রাগ করোনি তো? মাহাত আওয়াজ করে শ্বাস ফেলল, ফিকে গলায় বলল, এমন হলেই বা অসুবিধাটা কোথায়? তাছাড়া আমার রাগ অনুরাগে কার কি আসে যায়? আমার আসে যায়। কেন রাগ করবে? তাছাড়া আমি কি করেছি এমন? আজ সারা দিন আমি তো কোনো দুষ্টুমি করিনি। তাহলে এমন কি হয়েছে যার জন্য তোমাকে আমার থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে হবে বলো? কড়া উকিলের মতো জেরা করতে লাগলো পদ্ম। পদ্মর কথায় হতাশার শ্বাস বেরিয়ে এলো মাহাদের বুক ছিঁড়ে। এই মেয়েটাকে কীভাবে ও বোঝাবে? কেন এমন করেছে মাহাত? ও কি সত্যিই বুঝবে? এতটা কি বোঝার বয়স হয়েছে? জানে না মাহাত। এতক্ষণ পর চোখ খুলে মাহাত আর আবছা অন্ধকারেই দেখতে পায় ওর সামনে বসা কিশোরী মেয়েটাকে। মুখে উজ্জ্বলতায় ভরা এক সমুদ্র উচ্ছ্বাস দেখল নিজের মধ্যে। কেবল কতটা অনুগ্রহী ও মুগ্ধতার সহিত তাকিয়ে আছে ওর মুখের দিকে পদ্ম। মাহাত মৃদু হাসল। হাত বাড়িয়ে কাছে আসার ইশারা করতেই নিজেকে বিড়াল ছানার মতো মাহাদের কাছে নিয়ে গেল পদ্ম। মাহাদের ডান হাতের বাহুর উপরে মাথা রেখে আবদারের সুরেই বলল, একটা গান গাও না মাহাত ভাই, কতদিন শুনি না তোমার কণ্ঠ হতে একটা গান। অদ্ভুত এক আভা ছড়িয়ে পড়েছে তখন মাহাদের মুখ জুড়ে। ওর সকল ক্লান্তি যেন এক নিমিষেই দূর হয়ে গেল। এ কি ওর মনের ভুল, নাকি সবই ওর অবুঝতা? তাছাড়া পদ্ম ওর জীবনে অনেক বড় দায়িত্ব।
একজন মৃত পথচারী মানুষ তাকে ছুঁয়ে সেদিন কথা দিয়েছে মাহাত সারা জীবন ওর পথর খেয়াল রাখবে, সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে এই ছোট্ট প্রাণটিকে। তার জন্য যদি কখনো নিজের আপনজনদের বিপক্ষে মাহাদের যেতেও হয় তাও করবে, তবুও পদ্মর দায়িত্ব নিয়ে একজনও অবহেলা করবে না। সেদিন মাহাত দেখেছিল ওর ফুপু জুলেখার চেহারার প্রশান্তি। মাহাদের এই কয়েকটি বাক্য জুলেখা যেন মৃত্যুটাও হাসি মুখে মেনে নিয়েছিল। কতটা বিশ্বাস থাকলে এই 16-17 বছরের অপ্রাপ্ত ছেলের হাতে নিজের জীবনের শেষ ভরসাটাকে তুলে দেওয়া যায়। নিজের ভাইদের প্রতিও সেদিন জুলেখার ভরসা রাখতে পারেনি, তাই তো মেয়েটাকেই চাইলেও দূরে ঠেলে ফেলতে পারছে না মাহাত। যতক্ষণ ও নিজেকে সামলাতে শেখে, বুঝতে শেখে, চাইলেও পারবে না ওর কোনো আবদার অপূর্ণ রাখতে। মাহাত বুঝে ও যদি বৃত্ত হয় তাহলে পদ্ম সেই বৃত্তের কেন্দ্রবিন্দু, আর কেন্দ্র ছাড়া কি বৃত্তের উৎপত্তি সম্ভব? তা বল, কতদিন ধরে চলছে এই লীলা খেলা? নরম কেদারায় বসে সুরাহবানির গ্লাসে চুমুক দিয়ে প্রশ্নটা করেই ফেলল ওয়াসিম আলোকে। আমি কি করে জানবো? কেউ তো কিছু মুখে স্বীকার করে না। মাহাদের সাথে তো এই বিষয়ে আলোচনা করাই বেকার। এক প্রকার পাগলা হাতের মতো ক্ষেপে ওঠে। মাহাত আর তোর সম্পর্কটা শুরু হয়েছিল কিভাবে, একটু বল তো। পরিচয়টা হয়েছিল জাবেদ আন্টির মাধ্যমে। মায়ের স্কুল জীবনের বান্ধবী ছিল আন্টি। স্কুল লাইফ শেষে মা পড়াশোনা চালিয়ে গেলেও অর্থের অভাবে আন্টির পড়াশোনার রীতি টানতে হয় সেখানেই। এরপর বছরখানিক পরেই নাকি শেখ পরিবারের বড় ছেলে সিরাজুল আঙ্কেলের তার সাথে বিয়ে হয়ে যায়। আন্টির বিয়ের কয়েক বছর পর্যন্ত মায়ের সাথে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু মায়ের বিয়ে বাবার সাথে হওয়ার পর ব্যবসায়িক এক পার্টিতে পুনরায় দু বান্ধবীর আবার দেখা হয়ে যায়। শুনেছি তখন মাহাত নাকি অনেক ছোট ছিল। এরপর মায়ের সাথে আন্টির যোগসূত্র থাকলেও আমার সাথে তেমন কথা হতো না, মাঝে মাঝে ভদ্রতা সুলভ আলোচনা হতো, এই আর কি। ব্যাপারটাকে আমি সিরিয়াস নেইনি কখনো, কিন্তু বছর তিনেক আগে আমাদের এক ফ্যামিলি পার্টিতে শেখ পরিবারকেও আমন্ত্রণ করা হয়, আর সেখানে প্রথম দেখায় আমি মন দিয়ে বসে এই মানুষটাকে। মায়ের কাছে নিজের অনুভূতি লুকাতে পারিনি সেদিন, তাই নিজের পছন্দের কথা তৎক্ষণাৎ জানিয়ে দিই। বাবা মাও আমার পছন্দ মেনে নেয় নির্বিঘ্নে। জাবেদা আন্টিও এই প্রস্তাবে অমত করে না, কিন্তু মাহাত কিছুটা বেঁকে বসে, মিছে অজুহাত দেখিয়ে তালবাহানা করতে থাকে। কিন্তু জাবেদা আন্টির সামনে সেই তালবাহানা তেমন উপকারে আসে না। অবশেষেও রাজি হয়, তবে শর্ত সাপেক্ষ। কে বলেছে প্রথম দেখায় প্রেম হয় না? আমার তো প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি, সব কিছু জুড়ে মাহাত। আমি ওকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারবো না। কিন্তু কেন জানি মাহাদের মনে আমি ঢুকবার কোনো রাস্তা খুঁজে পাইনি এত বছরেও। নিজের থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, তবু অদৃশ্য কোনো এক দেয়াল আমার আর মাহাতকে কাছাকাছি আসতে প্রত্যেকবার বাধা হয়ে দাঁড়ায়। ওর আচরণ দেখে মাঝে মাঝে আমার মনে হয় ও আন্টির চাপে পড়ে কেবল বিয়েতে রাজি হয়েছে, তাছাড়া আমার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নাই, আর নেই কোনো অনুভূতি। আর তাও সেদিন মুখেও স্বীকার করেছে এইসব। হয়তো তোর মনে হয় মাহাত তোকে এক্সপেক্ট করতে পারছে না কেবল এই পিচ্চি মেয়ের পদ্মর কারণে? হতেই পারে, অসম্ভবের কিছু নেই এখানে। তুমি নিজেও তো দেখছো মেয়েটাকে, কি ভীষণ নিষ্পাপ, পবিত্র, কোমল প্রাণ চেহারা মেয়েটার, যেন সাদা একটা খরগোশের বাচ্চার দেখলেই আদর করতে মন চায়। তুমিও বুঝি মুগ্ধ হয়ে গিয়েছো মেয়েটার প্রতি? না হওয়ার কিছু নেই, বরং আমি অবাক হব না মাহাত যদি একটু স্বার্থপর হয় নিজের। ভাই, তুমিও এসব বলছো? বাদ দে, কথা হচ্ছে তুই নিজের কিন্তু নিশ্চিত না আলো। তাছাড়া আমার মনে হয় কোথাও কিছু ভুল আছে। তুই একটা স্বাভাবিক ব্যাপারকে অস্বাভাবিক ব্যাপারের দিকে মোড় দেওয়ার চেষ্টা করিস না তো। তোর হঠকারিতার ফল কিন্তু তোকেই ভোগ করতে হবে, মনে রাখিস। ভাই, আমি ছোট বাচ্চা না, আর অযথা জ্ঞান দিতে আসবে না। তাছাড়া আগে আমিও নিশ্চিত ছিলাম না, কিন্তু কিছু কিছু ঘটনা আমাকে ভাবতে বাধ্য করে মাহাত আর পদ্মর সম্পর্ক নিয়ে। এই যেমন কিছুদিন আগে মাহাদের সাথে আমার অনেক দিন কোনো যোগাযোগ বা কথাবার্তা হয় না তেমন। যতবার আমি ফোন করেছি ব্যস্ততার অজুহাত দেখিয়ে আমাকে এড়িয়ে এড়িয়ে চলতো, কিন্তু সেদিন সত্যি খুব দরকার ছিল ওর সাথে, তাই ওকে ফোন করে সন্ধ্যার দিকে একটু দেখা করার জন্য অনুরোধ করি। কিন্তু মাহাত মুখের উপর নাই করে দেয় আমায়। ওর নাকি অনেক কাজ আছে শোরুমে, শ্বাস নেওয়ার সময়ও নেই, বাড়ি ফিরতেও আজ লেট হবে, তাই দেখা করা সম্ভব নয়। যা বলার আমি যেন ফোনেই বলি ওকে। আমি ভাবলাম হয়তো মাহাত সত্য বলছে, বেচারা বাপদাদার পুরো ব্যবসাটা এক হাতে সামলায়,
তাই আর জোর দিলাম না। ভাগ্যক্রমে সেদিন হঠাৎ করে জাবেদা আন্টিরও ফোন করে সন্ধ্যার চা নাস্তা নিমন্ত্রণ করে আমায়। মনে মনে এমন কিছু চেয়েছিলাম, তাই আর সামনে থেকে না বলতে পারলাম না। কিন্তু ভ্রুজোড়া কুচকে হয়ে ওঠে ওয়াসিমের। আমি তো মাহাতকে সারপ্রাইজ দিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমার জন্য ছিল এক বড় চমক। বলে আলো কিছুক্ষণ চুপ হয়ে থেকে সেদিনের ঘটনাগুলো কল্পনা করতে লাগলো। আলো ড্রয়িং রুমে বসে জাবেদের সাথে গল্প করছিল, আর তখনই এক গাদা শপিং ব্যাগ হাতে নিয়ে নাচতে নাচতে বাড়িতে প্রবেশ করলো পদ্ম। সঙ্গে ছিল মাহাত। আলো মাহাতকে এই সময় মোটেও আশা করেনি, তাও হাতে এতগুলো শপিং ব্যাগের সাথে। আলো আক্ষেপ মন নিয়ে মাহাতের দিকে তাকিয়ে থাকলেও মাহাত বা পদ্ম কারোর সেদিকে বিশেষ কোনো নজর ছিল না। তারা কোনো এক বিশেষ বিষয় নিয়ে নিজেদের মধ্যেই মতবিনয় করছে। পদ্মর সকল কথা মাহাতের নিজের যুক্তিতর্কের সাথে উড়িয়ে দিচ্ছে। এতে করে পদ্ম ভীষণ বিরক্ত। ওদের ঠিক সামনের আরাম কেদারায় যে আলো বসে আছে সেদিকে একটিবারও দৃষ্টিপাত করার প্রয়োজন মনে করলো না কেউ। যেন ওদের মধ্যে কোনো তৃতীয় অচেনা ব্যক্তি সে, যার কোনো ভূমিকাই নেই ওদের কারোর জীবনে। এদিকে ওর চোখের সামনেই দুজনের ভাব ভালোবাসার অভাব নেই। দুজন দুজনের মধ্যে এতটাই মগ্ন যে আশেপাশের কোথায় কি চলছে তাতে কিছুই যায় আসে না। যার পরনাই মাহাত আর পদ্ম ওকে সম্পূর্ণ উপেক্ষা করে তরতর করে হেঁটে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে। ভাবুক নয়নে আলো ওদের দিকেই তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। ও দৃষ্টি গিয়ে থেকে মাহাদের হাতের দিকে। কেমন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে পদ্ম মাহাদের হাত, কিন্তু মাহাত স্থির। বোঝা যায় এতেও সম্পূর্ণ প্রশ্রয় আছে। অথচ কয়েকদিন আগে আলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে হঠকারিতায় মাহাতকে জড়িয়ে ধরেছিল একবার। সেদিন মাহাত কি সাংঘাতিক রিয়াকশনই না করেছিল, সম্পূর্ণ ছিন্ন করার কথাও উঠে ওদের মধ্যে। অনেক কষ্টে সেদিন আলো মাহাতকে মানাতে পারে, আর আজ সেই ছেলের হাত সাপের মতো পেঁচিয়ে ধরে গায়ের সাথে আষ্টে পিষ্টে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। অথচ এতে এখন কোনো সমস্যা নেই। তাহলে আলোর ছোঁয়াতে কি কারেন্ট ছিল? এত রিয়াক্ট করার কারণ কি ছিল? ভাবতেই চোখের কোণ ভারী হয়ে ওঠে। এরপরও বেশ কয়েকবার এদের দুজনকে একসাথেই দেখেছি, প্রায় একে অপরকে ফেভিকলের মতো চিপকে থাকে, যা আজকাল আমার সহ্য হয় না। অসহ্য লাগে পদ্মকে খুন করে ফেলতে মন চায়। কেন ও আমার মাহাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে? মাহাদের সকল আদর, ভালোবাসা, স্নেহ, আহ্লাদ সব এই মেয়েকে ঘিরে কেন? আমি নই কেন? আমার মাহাতকে চাই ভাই, পুরো মাহাতকে। সেখানে পদ্ম নামের কোনো কালি থাকবে না। আমি এবার উগড়ে ফেলবো মাহাদের জীবন থেকে পদ্মকে, এমনভাবে যে মাহাত ঘৃণা করবে ওর বাগানে ফোটাই কোমল পদ্মকে। কাঁধে ব্যাগ চাপিয়ে পদ্মমাত্র স্কুল থেকে বের হয়েছিল। হঠাৎ কারো ডাকেও পিছন ফিরে তাকায়। সামনে দাঁড়িয়ে থাকে আতিক। রোগা প্যাটকা অপুষ্টিত্বের শিকার ভ্যাবাচাকা লেগে যাওয়া ছেলেটা ওর এক ব্যাচ সিনিয়র। ছেলেটা আজকাল ওর সাথে একটু বেশি ঘেঁষাঘেঁষি করার চেষ্টা করছে। পদ্ম বুঝে না আতিক ছেলেটার সমস্যা কী। সত্যি বলতে কারোর অনুভূতি বোঝা পদ্মর জন্য খুবই দুর্ভেদ্য। তার মধ্যেই আতিক পদ্মর সামনে এসে দাঁড়ায়। এই 5 ফুটিয়া কোমল মেয়েটার সাথে কথা বলার জন্য ওর পেটের ভেতরটা কেমন চিরবিরিয়ে উঠছে। সুর করে বলে সে, কোথায় যাচ্ছ পদ্ম? মাদাম বেস্তে আতিক ভাই, যাবেন আপনি আমার সাথে? আতিকের চোখে চোখ রেখে মুখে ভালো মানুষের হাসি ফুটিয়ে বলে পদ্ম। আর তার চোখের দৃষ্টি বলে দেয় চাইলে অনায়াসেই সে যা বলেছে সেটি করতে পারেও সে। আতিক ছেলেটা লাজুক হাসে। কেন হাসে কে জানে? লজ্জা পাওয়ার মতো এমন কিছু কথা কি বলেছে পদ্ম? না মানে তোমার সাথে কিছু কথা বলা ছিল, যদি একটু সময় হতো। পদ্ম বাম হাতের খালি কবজিটা বড় করে বলে, কিন্তু আমার যে সময় নেই। কেন, অন্য কোনো প্ল্যান আছে বুঝি, নাকি বাসায় কোনো সমস্যা? আমার কোনো প্ল্যান থাকে না, আর বাসার মানুষের জন্য আমি নিজেই এক বড় সমস্যা। তাহলে তাদের আবার নতুন কি সমস্যা হবে? তাহলে তুমি যে বললে সময় নেই। আরে মিয়া, কারণ আমার হাতে তো ঘড়ি নাই, তাহলে সময় থাকবে কিভাবে? আতিক কয়েক সেকেন্ড চুপ করে থাকে। টেনশনে ঢোক গিলে অতি সত্বর নিজেকে সামলে বলে, ইটস ওকে, আমার হাতে ঘড়ি আছে, তুমি চাইলে দেখতে পারো। আমাকে কি পাগল কুকুরে কামড় দিচ্ছে? আমি শুধু শুধু আপনার ঘড়ি দেখতে যাব কেন? আমার বাসায় কি ঘড়ি নাই? বাদ দাও ওসব, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। দাঁড়ান আতিক ভাই, আমি আগে শুক্র চাচার 5 টাকা দিয়ে আসি, তারপর না হয় মন দিয়ে আপনার দুঃখের কথা শুনবো। 5 টাকা কি এখনই দেওয়া লাগবে? ওটা পরে দিলে হয় না?
আমার খুব জরুরি কথা ছিল। আরে ভাই, আপনি তো বললেন আপনার কথা মন দিয়ে শুনতে, কিন্তু আমার মন তো শুক্কুর চাচার চায়ের দোকানে পড়ে আছে। সেটা ফেরত আনতে হলেও তো যেতে হবে, তবে না আপনার কথা আমি মন দিয়ে শুনতে পারবো। আতিক অবাক হতে গিয়েও সামনে যায়, কারণ ও জানে পদ্ম মেয়েটা এমনই। মেয়েটা কিছুটা পাগলাটে, তবে চিনি গুঁড়োর মতো মিষ্টি। কোথায় তার দোকান? চল, আমি তোমার সাথে যাব। এই তো বেশি দূর না, এখান থেকে 270 ডিগ্রি ঘুরে যেতে হবে। এরপর 10 মিনিট পায়ে হেঁটে তারপর উৎপন্ন কোণকে পিথাগোরাস সূত্র ফেলে বর্ধিত করে যে ফলাফল বের হবে তাকে সমদ্বিখণ্ডিত করে প্রায় 50 মিটার হেঁটে গেলে যে টং দোকানটা চক্ষুর কোণায় ভেসে উঠবে সেটাই শুক্কুর আলীর চায়ের দোকান। কোনো ক্রমে কথাগুলো বলে উত্তরের জন্য আর অপেক্ষা করে না পদ্ম। ঝড়ের গতিতে সেখান থেকে প্রস্থান লাভ করে আর পেছনে রেখে যায় একটা স্থানুবোধ মানব, যে গণিতে এত ভালো রেজাল্ট করিয়াও গণিতের এমন সংজ্ঞা জীবনেও শুনেছে বলে তার মনে হয় না। অথচ পদ্মর মতো মেয়ে তাকে কতটা নিপুণভাবে ঘোল খাইয়ে চলে গেল। চোখে কি ঝানি পড়েছে? জলজ্যান্ত একটা মানুষকে দেখতে পান না? কালা নাকি? দেখ, আমার শখের আইসক্রিমটা নষ্ট করে দিয়ে কেমন খাম্মার মতো দাঁড়িয়ে আছে। মাটিতে পড়া আইসক্রিমের দিকে তাকিয়ে রেগে কথাগুলো বলল পদ্ম। এমন গ্রীষ্মের কাঠপোড়া রোদ, মাটি যেন কাঁদে কয়েক ফোঁটা জলের আশায়, অথচ আকাশে বর্ষণের নেই কোনো আনাগোনা। প্রকৃতি যেমন হাহা করছে, তেমনই অস্থির হয়ে উঠেছে মানব জীবন। আতিককে ঘোল খাইয়ে পদ্ম স্কুল ব্যাগ কাঁধে করে বাড়ি ফিরছিল আনমনে। আজ ওর সঙ্গী সাথী কেউ নেই পাশে। মাহাদু ব্যস্ত ছিল বলে আজ আর নিতে আসতে পারেনি, তবে পদ্মকে ছুটির পরে সোজা বাড়ি চলে যাওয়ার নির্দেশ দিয়ে দিয়েছিল। বাড়ি থেকে স্কুলের দূরত্ব বেশি না, পায়ে হেঁটে গেলে এই তো 10 মিনিটের রাস্তা। তবে আজ চারদিকে ভ্যাবসা গরম, বাতাসের সাথে ভেসে আসা আগুনের তাপ শরীর তাতে কেমন যেন জ্বালা পোড়া করছে। আর এই গরমে পদ্মর হাঁটতে একদমই মন চাচ্ছে না। তাই কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে চেন খুলে চেক করলো কয় টাকা আছে ওর ভাণ্ডারে। মাহাদুকে স্কুলে যাওয়া আসার জন্য পরিমাণ মতো টাকা পয়সা দেয়, 1 টাকাও বেশি দেয় না, আবার কমও দেয় না। পুরো হিসাব করে টাকা দেওয়া হয় ওর হাতে। মাহাদ মনে করে পদ্মর মতো পিচ্ছি মেয়ে টাকা দিয়ে করবে বা কি? ওর এইসব কিছু তো মাহাদ নিজে এনেই দেয়, তাহলে বাড়তি টাকা দিয়ে তা আর কি হবে? তাছাড়া মাহাদের চিন্তা, অতিরিক্ত টাকা পদ্মর হাতে গেলে বরং বিগড়াতে সময় লাগবে না। তার উপর বাহিরের আনহাইজেনিক জিনিসপত্র খেয়ে পেটেরও 12টা বাজাবে এই মেয়ে। বন্ধুবান্ধবদের বাজে কোনো অভ্যেস যদি ধরে ফেলে তখন কারোর কিচ্ছু আর হবে না, ভুগতে তো হবেই মাহাতকেই। তাই ও প্রতিদিন আসা যাওয়ার ভাড়া বাবদ টিফিন খরচ দেয়, তাও যত সামান্য পদ্মকে দেওয়া যায়। এটাও হয়তো প্রয়োজন পড়ে না পদ্মর, কারণ বাড়ি থেকে টিফিন দিয়ে দেওয়া হয় রোজ। আর পদ্মকে মাহাত স্কুলে নিয়ে গিয়ে দিয়েও আসে, আবার নিয়েও আসে। এটা ভিন্ন কথা। কাজের চাপ থাকলে মাঝে মাঝে ওর আসা সম্ভব হয়ে পড়ে না, তখন পদ্মকে একলা ম্যানেজ করতে হয়। তবে এত কিছু কি পদ্ম বোঝে? বরং মাহাদের এমন মিতব্যয়ী স্বভাব নিয়ে পদ্মর অভিযোগের কোনো শেষ নেই। শেখ পরিবারে এত টাকার মালিক, অথচ কৃপণতা এদের রক্তের সঙ্গে সঙ্গে যেন মিশে আছে। সবার দৃষ্টি কেবল পদ্মর দিকেই থাকে সর্বক্ষণ। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর কাঙ্ক্ষিত বস্ত্রখানি পেয়েও গেল মেয়েটা। হাসি ফুটে উঠল এভারেস্ট জয় করার আনন্দে। এবার রিকশায় উঠে চলে যাওয়া যাবে বাড়িতে। কিন্তু হঠাৎ কোথা থেকেই যেন একটা আইসক্রিমওয়ালা হাজির হলো পদ্মর চোখের সমীপে। এই গরমে আইসক্রিম? এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। ভাবতেও জিভে জল চলে এসে পড়ে পদ্মর। আর ও তো আইসক্রিমের পাগল আগে থেকেই, তাহলে মুখের উপরে না করে কিভাবে? কিন্তু আইসক্রিম কিনলে যে পায়ে হেঁটে বাড়ি যাওয়া লাগবে। কিন্তু না, কিনলে যদি আইসক্রিম রাগ করে, নিজের এত পছন্দের জিনিসটাকে চোখের কাছে রেখেও কি দূরে সরিয়ে দিতে পারে পদ্ম? কিন্তু আইসক্রিম খেলে যে ওরা আবার টনসিলও ফুলে যায়, তখন ঢোক গিলতে ভীষণ কষ্ট হয় পদ্মর। গলা ব্যথায় সে কথাও বলতে পারে না পারে রাতে ঘুমাতে। মাহাত ভাই জানতে পারলে কানের নিচে দুটো দিবে ধরে ওর। কিন্তু মাহাত ভাই তো এখানে নেই, তাহলে জানবে কি করে? পদ্ম তো ভুলক্রমে বলতে যাবেই না আজও লুকিয়ে আইসক্রিম খেয়েছে। তাছাড়া এমন সুবর্ণ সুযোগ পদ্মর কি রোজ রোজ মেলে? ওর এভাবে দোটানায় ভুগলেই তো আর চলবে না, ওকে একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। অবশেষে সব কিছু ভুলে সব টাকার আইসক্রিম কিনে ফেললো পদ্ম। আইসক্রিম খেয়ে নিশ্চিন্ত বাসায় চলে যাওয়া যাবে আরামে। তবে শখের আইসক্রিম আর পদ্মর পেটে যাওয়া হলো না, তার আগেই মাটিতে পড়ে ক্লান্ত শরীরে লুটিয়ে পড়ল। পদ্ম বেচারির এত ত্যাগের ফল হাতে তো এলো, তবে মুখে এলো না। তাহলে মেজাজ তো খিঁচবেই মেয়েটার।
এই মুহূর্তে পারে না হাত পা ছুঁড়ে কেঁদেই বলুক, ওই বেটা আমার আইসক্রিম এনে দেন, না হলে তোর চান্দির চুল আমি একটাও রাখবো না। মেয়ের এর তক্তা বানিয়ে রাস্তার বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিব। কিন্তু মনে মনে এত বার্তালাপ হলেও মুখে কিছু বলার জোগাড় হলো না পদ্মর, বরং নিজের রাগটা সংবরণ করে কিছুটা নাক টানে মেয়েটা। এতক্ষণ পর চোখ তুলে সামনে তাকায়, সামনে দাঁড়ান মুখোশ পরা লোকটাকে দেখে একটু ভয় পায় বুঝি। কালো হুডিতে মাথা পর্যন্ত থাকা আর মুখ ঢাকা অদ্ভুত ডিজাইনের নির্মিত কালো একটা মাস্কে শুধু কালো মনির দুটো চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অদ্ভুত হাবভাব লোকটার। এই 5 গরমে হুডি কে পরে রে ভাই, তাও আবার কালো। না জানি কোন পাগলা গারো থেকে পালিয়ে এসেছে, তাই তো এত ক্ষতি করেও